নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম বাংলা সাহিত্যের নন্দনকানন থেকে চয়ন করা একটি পারিজাত পুষ্প, বরেন বসুর রংরুট। শুরু করছি পরবর্তী পর্ব। ট্রেনিং ক্যাম্পের কাছাকাছি এসে অমল কেমন যেন একটু ঘাবড়ে গেল। বিরাট এক এলাকা নিয়ে ক্যাম্প চৌহদ্দি, চারিদিকে 12 ফুট উঁচু কাঁটাতারের বেড়া, ভেতরে সারি সারি লাল রঙের ব্যারাক, মাঝখানে প্রকাণ্ড এক মাঠ। প্রথম দৃষ্টিতেই জেলখানা বলে মনে হয়। কাঁটাতারের বেড়ার ধার ঘেঁষে পায়ে চলার পথ, সেই পথ ধরে অমল গেটের দিকে এগুচ্ছে। হাতে তার ছোট্ট একটি সুটকেস। বেড়ার ধারে ছোট একটা দল মাটি কোপাচ্ছে, গাছের গোড়া খুঁড়ছে, চারা পুঁতছে। তাদের সকলেরই পরনে মিলিটারি ইউনিফর্ম। অমলকে দেখে সবকটি ছেলে কাজ থামিয়ে তার দিকে চোখ পাকিয়ে লক্ষ্য করতে লাগলো। অমল কেমন যেন অস্বস্তি বোধ করে। ত্রস্তে বারেক নিজের জামা কাপড় দেখে নিয়ে আবার ছেলেগুলোর দিকে তাকায়। তাদের মধ্যে থেকে একটি ছেলে হঠাৎ চেঁচিয়ে উঠল, ওরে, আরো একটি ভেড়া এসে জুটেছে। বাকি সকলে হো হো করে হেসে ওঠে। অমলের মুখখানা লজ্জায় লাল হয়ে উঠল। কি অভদ্র ছেলেগুলো। বারেক তাদের দিকে কটমট করে তাকিয়েই অমল হন হন করে হেঁটে চলল। কিছু দূর গিয়ে দুটো ব্যারাকের ফাঁক দিয়ে দেখলে প্রায় ৩০ ছেলে মাথার উপর হাত তুলে দৌড়চ্ছে। তাদের সামনে একটা লোক ছোট্ট একটা ছড়ি নেড়ে খুব হম্বিতম্বি করছে। আবে গিদ্ধার, ঠিক সে কদম রাখ। এদেরও পরনে মিলিটারি ইউনিফর্ম। অমল থমকে দাঁড়িয়ে পড়ে। কেমন যেন তার সন্দেহ হয়। রেলওয়ে ইউনিট বোধহয় এটা নয়। এদিক ওদিক চাইতে চাইতে আরো খানিকটা এগিয়ে গিয়ে দেখলে একটি ছেলে লম্বা একটা লাঠি হাতে বেড়ার ধারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার দাঁড়ানোর ভঙ্গি দেখলেই বোঝা যায় সে প্রহরী। অমল তাকে জিজ্ঞেস করলে, মিলিটারি রেলওয়ে ইউনিটের ট্রেনিং ক্যাম্পটা কোন দিকে বলতে পারেন? প্রহরী বললে, এইটাই। অমল বিস্ময়ে বেসামাল হয়ে পড়ে। এইটাই? প্রহরী বললে, হ্যাঁ এইটাই। বাইরে থেকেই ঘাবড়ে গেলেন? এখনো তো ভেতরে ঢোকেননি। অমল ফ্যাল ফ্যাল করে ছেলেটির মুখের দিকে চেয়ে রইল। ছেলেটি এক পা এগিয়ে এসে চাপা গলায় বললে, কেটে পড়ুন মশাই, যদি প্রাণে বাঁচতে চান। এই খাঁচার মধ্যে ঢুকলে কিন্তু একেবারে দফা শেষ। অমল ক্ষণেকের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কোথায় সে পালিয়ে যাবে? বাড়িতে? অসম্ভব। গেটের দিকেই সে পা বাড়ালো। প্রহরী বিড়বিড় করে উঠল, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। ক্যাম্পের গেট। জনাকড়ি ছেলে বেলচা গাঁইতি নিয়ে বিরাট এক ঢিবি কেটে সমতল করছে। অমলকে দেখে জন কয়েক কাজ থামিয়ে চিৎকার করে ওঠে, এসেছেন দাদা, আসুন আসুন।
অমল থমকে যায়। তার আসার কথা কি এরা জানে নাকি? আর একজন বলে ওঠে, ওরে বাবা, আর কত শালা আসবে রে। সকলে যেখানে কাজ করছে তারই মধ্যে একজন পরম নিশ্চিন্তে বসে গোঁফে তা দিচ্ছে। এতক্ষণে বোধহয় তার খেয়াল হলো। হঠাৎ সে খেকিয়ে উঠল, এই বকওয়াজ মত কর। অমলের দিকে অঙ্গুলি সংকেত করে বলল, এই বাবু ইধার আ। সম্ভাষণটা অমলের কাছে মোটেই মনোপুত হয়নি। ইচ্ছে করছিল কান ধরে লোকটাকে শিখিয়ে দেয় ভদ্রলোকের সঙ্গে কেমন করে কথা কইতে হয়। অমলের বিরক্তি দেখে একটি ছেলে বলে উঠল, চোটে লাভ নেই দাদা, উনি হচ্ছেন হাবিলদার সাহেব, আমাদের দণ্ডমুণ্ডের বিধাতা। সুটকেসটা নামিয়ে রেখে অমল হাবিলদার সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। হাবিলদার সাহেব বললে, ক্যা রংরুট হো? বিমূঢ় দৃষ্টিতে অমল হাবিলদার সাহেবের মুখের দিকে চেয়ে রইল। একজন বলে দিলে, রংরুট হচ্ছে রিক্রুট কথাটার মিলিটারি সংস্করণ। যত আখাট মুখুর পাল্লায় পড়ে ইংরেজি ভাষার এমনি হাল হয়েছে। অমল বললে, জি সাহেব, 2 রোজ আগে ভর্তি হুয়া হ্যায়। রিক্রুটিং অফিসারের চিঠিটা হাবিলদার সাহেবের হাতে দিলে। ছেলেদের মধ্যে থেকে একজন বলে উঠল, এই রে, ভালো বিপদ বাঁধিয়েছেন দাদা, কাগজটা হয় উল্টো করে ধরবে। ওসব চাষাবাদ কি বাছাধনদের আছে? পাশের দিকে চেয়ে আর একজনকে বললে, ওরে রজত, যা না বাপু, কাগজটা একটু ভিজিয়ে দে। রজত অবশ্য বেরিয়ে এলো না। অমল ভাবছিল, এমন নিরক্ষর একটা মানুষ এতগুলো লোকের দণ্ডমুণ্ডের বিধাতা হলো কেমন করে। কাগজটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হাবিলদার সাহেব অমলকে বললে, ঠিক হ্যায়, राहदारी दफ्तर में दे दो और तुम आज अपना सामान वगैरह ठीक कर लो। একটু থেমে আশেপাশে চেয়ে বললে, মুখার্জি, तुम इस बाबू को अपना बैराक में ले जाओ और उधर ही एक सीट ठीक कर दो। জন কয়েক কপালে হাত ঠেকিয়ে বললে, জয় মা ধান্যেশ্বরীর জয়, এলেম আছে তোর রজত। রজত মুখার্জি বেরিয়ে এসে টপ করে অমলের সুটকেসটা তুলে নিয়ে বললে, আসুন আমার সঙ্গে। অমল চলতে শুরু করে বললে, আহা, তা আপনি কেন সুটকেসটা নিচ্ছেন, ওটা আমায় দিন। রজত নির্বিকারভাবে চলতে চলতে বলল, কে বলতো এই প্রথম দিনটার জন্যে, এরপর আপনি মরে গেলেও কেউ আপনার দিকে ফিরেও চাইবে না। কাকেও কোনো সাহায্য করা ফৌজি শাস্ত্রে মহা অপরাধ। মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে অমল বললে, আমাকে পৌঁছে দিয়ে আবার আপনি ফিরে যাবেন বোধহয়। রজত বলে ওঠে, খেপেছেন নাকি, সারা দিনের মধ্যে আর মুখটি বার করছি না। হাবিলদার যদি খোঁজাখুঁজি করে, তা যাতে না করে সে ব্যবস্থাও করে রেখেছি। শুনলেন না, ওরা বললে, এলেম আছে তোর রজত। অমল সপ্রশ্ন দৃষ্টিতে রজতের মুখের দিকে চাইলে। রজত বললে, ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না বোধহয়। একটু থেমে আবার বললে, তা কিছুদিন সময় লাগবে বই কি, আমিও মশাই পাক্কা 1 মাস হালে পানি পাইনি, তারপর না গাঁত গোত সব বার করলুম। ওই হাবিলদারটি হচ্ছে আমাদের ইমিডিয়েট বস, ওর ওপর আছে এক জমাদার, সে সালাটা কেবল ছোঁড়া জোগাড়ের ধান্দাই থাকে। কাজেই হাবিলদারকে খুশি রাখতে পারলেই আমার পোয়া 12। মাঝে মাঝে 1-8 পাট খাওয়াই, দিনকাল আমার ভালোই কাটছে।
ব্যারাকের মধ্যে ঢুকে অমল চারিদিকে চেয়ে চেয়ে দেখছিল। হাসপাতালের ওয়ার্ডের মতো দু সারিতে খাটিয়া, তার উপর বিছানাগুলো একই কায়দায় সাজানো, লম্বালম্বি একই সারিতে কম্বলগুলো ভাঁজ করে রাখা, তার উপর মশারি গোল করে পাকানো, কম্বলের সামনে মগ আর প্লেট, খাটিয়ার তলায় সুটকেস, ট্রাঙ্ক, তার উপর জুতো। আপন মনে অমল বলে ওঠে, বাহ, কেমন সুন্দর। রজত বললে, কি? অমল বললে, বিছানা সাজানোর কায়দাটা। সত্যিই সুন্দর, কিন্তু এমনই মজা আর দুদিন বাদে আপনিও বিরক্ত হয়ে উঠবেন। সুটকেসটা মেঝে রেখে অমল একটা খাটিয়ার ওপর বসলো। রজত বললে, বসার আগে চলুন কাজগুলো সেরে আসা যাক। আবার কি কাজ? তেমন মারাত্মক কিছু নয়। অফিসে আপনার অ্যারাইভাল রিপোর্ট করতে হবে আর স্টোর থেকে কিট নিতে হবে, তাহলেই আজকের মতো আপনার কাজ শেষ। সেই রোল কলের আগে আর কেউ আপনার খোঁজ করবে না। অফিসের দিকে যেতে যেতে অমল রজতকে জিজ্ঞেস করলে, আপনি এখানে কতদিন এসেছেন? রজত বললে, আর বলবেন না দাদা, পুরনো পাপী, সেই প্রথম দিনকার ভর্তি। তা আজ মাস পাঁচেক হলো বোধ হয়। তাহলে তো ভালোই হলো। আইন কানুন আপনি সবই জানেন, আমাকে একটু সাহায্য করবেন কিন্তু। রজত হেসে বলল, এখানে আইনও নেই আর কানুনও নেই। এখানকার আইন আর কানুন হলো কর্তাদের খেয়াল আর মর্জি। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি হচ্ছেন একটি ভেড়া। ভিড় দেখলেই চোখ বুজে ভিড়ে পড়বেন, ব্যাস, আপনাকে আর কোনো মিয়া ধরাছোঁয়ায় পাবে না। অমল চমকে উঠল। তাহলে ছেলেগুলো তাকে ভেড়া বলে নিছক রসিকতা করেনি? অফিস ঘরের রোয়াকে পৌঁছে রজত হাঁক দিয়ে উঠল, ওহে মিত্তির, নাও হে, তোমার আর একজন নতুন কয়েদি। অমলের বুকের মধ্যেটা ছ্যাঁত করে ওঠে। কয়েদি? ক্যাম্পটা দেখে তারও তো মনে হয়েছিল জেলখানা। মিত্তির অফিসের হেড ক্লার্ক। জানালা দিয়ে মুখ বাড়িয়ে ধমক দিয়ে উঠল, মনে ভেবেছিস কি রজত, এটা কি তোর হাবিলদার সাহেবের ঘর নাকি? রজত চট করে যেন সপ্তমে চড়ে গেল। দেখ, সব সময় হাবিলদার হাবিলদার করিসনি। জানা আছে আমারও কে কাকে কতখানি তেল মাখায়। আর তুমিই বা কি করে জেমস খুড়োর পুষ্যিপুত্রটি হয়েছ? কেন খেপাচ্ছিস মাইরি আমাকে? শেষকালে দেব হাটে হাঁড়ি ভেঙে। অমলের দিকে নজর পড়তেই টপ করে পরের কথাগুলো গিলে নিলে। নরম হয়ে বললে, যাক, এর নামটা লিখে নাও আর কিট ইনভেন্টারিটা দিয়ে দাও দেখি। যথারীতি সইসাবুত দিয়ে অমলের নাম খাতায় উঠল। কিট ইনভেন্টারি নিয়ে স্টোরের দিকে যেতে যেতে রজত হঠাৎ বলে উঠল, শালারা হিংসে মরে যাচ্ছে। আরে বাবা, এলেম যদি থাকে তোরাও ব্যবস্থা করে নে না। আমি কি তোদের মাথার দিব্যি দিয়েছি? অমল বুঝতে পারে রজতের মেজাজ বিগড়েছে। স্টোর থেকে কিট নেওয়া পর্যন্ত অমল আর কোনো কথা বলেনি। ব্যারাকে ফেরার পথে রজত বললে, আহা, তা আপনি গুম মেরে গেলেন কেন? অমলেরও একেবারে চুপচাপ আর একটা মানুষের পাশাপাশি চলতে কেমন বিশ্রী লাগছিল। রজতের মেজাজ পরিবর্তনের আঁচ পেয়ে সে আবার প্রশ্ন করে, আচ্ছা রজতবাবু, ট্রেনিংয়ের কোর্স কতদিন? রজত বললে, কোর্স টোর্স বলে এখানে কিছু নেই। প্রতি মাসে অবশ্য একবার করে ট্রেড টেস্ট হয়। তেমন তদবির যদি করতে পারেন তাহলে 10 দিন ক্লাস অ্যাটেন্ড করেও আপনি পরীক্ষা দিতে পারেন। আর পাশ করা তো পকেটের জোরের ওপর নির্ভর করে। যারা উন্নতি করার স্বপ্ন দেখে তারা 7 তাড়াতাড়ি টেস্ট দিয়ে কোম্পানিতে যায়। লাভের মধ্যে সেখানে গিয়ে দিনরাত রগড়ানি খায়। কিন্তু কোম্পানিতে গেলেই তো সেকেন্ড গ্রেড পায়। খেপেছেন নাকি?
ওসব ছেলেবুলোনো ছড়া, রিক্রুটিং অফিসার আর কি। একটি ছেলেকে ভর্তি করতে পারলেই তার পকেটে কড়কড়ে 3টি টাকা। তাই দেখেন না, দয়ার অবতারটি সেজে বসে আছেন। অমল থমকে দাঁড়িয়ে পড়ল। ওহ, কি সাংঘাতিক! ব্যারাকে এসে অমল মোচকাটা খাটিয়ার ওপর ফেলতেই এক রাশ ধুলো উড়ে এলো। পাশের সিট থেকে ছেলেটি তড়াক করে লাফিয়ে উঠে খেঁকিয়ে উঠল। আচ্ছা লোক তো মশাই, একটু কমন সেন্সও নেই। লজ্জায় অমলের মুখখানা রাঙা হয়ে উঠল। রজত রুখে দাঁড়িয়ে বললে, তুই থাম দেবাকর, ভারী কমন সেন্স ওয়ালা রে। তোমার এটুকু কমন সেন্স হলো না যে উনি একজন নতুন লোক? কেমন করে জানবেন তোমাদের ওই কম্বলে 1.5 মণ ধুলো ভর্তি? দিবাকর অমলের সামনে এসে বললে, কিছু মনে করবেন না মশাই, হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেছে। রাগ কি আর সাধে হয়? শালারা মনে করে কি ইন্ডিয়ানরা কি পরিষ্কার বিছানায় শুতেও জানে না? খোঁজ নিয়ে দেখুন, ওই কম্বলটায় এর আগে অন্তত 200 জন শুয়ে গেছে। কার কি ব্যামো ছিল কে জানে। অমলের সমস্ত শরীরটা শিউরে উঠল। হাতের ধুলোগুলো তাড়াতাড়ি ঝেড়ে ফেললে, চট করে খানিকটা পিছিয়ে গেল। দিবাকর কাঁধ কুঁচকে বললে, উপায় নেই মশাই, কোনো উপায় নেই, এই হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। রজত অমলকে বললে, যাক, বিছানাটা লাগিয়ে ফেলুন, তবুও একটু আরাম করে বসতে পারবেন। ঘণ্টাখানেকের মধ্যেই আমি ঘুরে আসছি, তারপর ক্যান্টিনে খেয়ে নেব। এ বেলাটা এদের অল ইন্ডিয়া কারি আর ঘুঁটে ব্র্যান্ড রুটি নাইবা খেলেন। অমল তখনও কম্বলটার দিকে চেয়ে রয়েছে। ঘৃণায় আর আতঙ্কে তার শরীরে কাঁটা দিয়ে উঠেছে। দিবাকর তার পিঠের ওপর একটা হাত রেখে বললে, বুঝলেন মশাই, এখানকার এই হলো ব্যবস্থা, আর এ ব্যবস্থা আমাদের মানতেই হবে। অমল হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠল, মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই রকম একটা অস্বাস্থ্যকর ব্যাপারের দিকে যদি আমরা অফিসারদের দৃষ্টি আকর্ষণ করি তাহলে নিশ্চয়ই একটা বিহিত হবে। রজত হো হো করে হেসে উঠল। নতুন নতুন এই রকম মনে হবে অমলবাবু, আর কিছুদিন যাক, তখন দেখবেন বিহিত করার কথা মনের ধারে কাছেও আসবে না। যাক, আপনি আপনার কাজগুলো সেরে ফেলুন, আমি আসছি ঘুরে। রজত ব্যারাক থেকে বেরিয়ে গেল। দিবাকর আবার তার খাটিয়ার ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল। অমল তখনও সেই একইভাবে দাঁড়িয়ে আছে, কম্বলটার দিকে চেয়ে। গালটা কাত করে দিবাকর বললে, বুঝলেন মশাই, এক কাজ করুন, কম্বলটা মাঠে নিয়ে গিয়ে বেশ করে ঝেড়ে ফেলুন, তারপর ঘাসের ওপর পেতে দিন। ঘন্টা 3-4 কড়া রোদ পেলে ডিসইনফেক্টেড হয়ে যাবে। অমল যেন হাঁপ ফেলে বাঁচল। তখনই কম্বলটা নিয়ে বেরিয়ে গেল। ঝেড়ে ঝুড়ে রোদে দিয়ে আবার ফিরে এলো। দিবাকর ইশারা করে অমলকে কাছে ডেকে বললে, আজ সকালে এসেছেন বুঝি? অমল মাথা নেড়ে জানালো, হ্যাঁ। তা ওই রজতটা আপনার সঙ্গে ভিড়ল কি করে? সমস্ত ব্যাপারটা শুনে দিবাকর বললে, ওই চিঠটির সঙ্গে একটু সাবধানে চলাফেরা করবেন। কেন বলুন তো? সে কথা বুঝতে আপনার খুব বেশি দেরি লাগবে না। আপনাকে তো ক্যান্টিনে নেমন্তন্ন করেছে, দেখুন কোন দিক থেকে টোপ ফেলে। ব্যারাকের দক্ষিণ প্রান্ত থেকে একটি ছেলে হাঁক পারল, কিরে দিবাকর, খেয়াল আছে কটা বাজলো? দিবাকর আপন মনে বলে উঠল, কলুর বলদের আবার খেয়াল থাকা থাকি কি, ঘানিতে তো জোতাই রয়েছি, ল্যাজমলা দিলেই চলতে শুরু করব। কয়েকটা আড়মোড়া ভেঙে সে উঠে পড়ল। সুটকেসের চাবি খুলতে খুলতে অমলকে বললে, এমন আকালের জায়গা আর কোথাও পাবেন না মশাই। তেলের শিশি, দাঁতের মাজন, সাবান, এমনকি টুথব্রাশটা পর্যন্ত বাইরে রাখার উপায় নেই। তেল মেখে সাবান আর গামছা নিয়ে বললে, চলুন
স্নানটা সেরে আসা যাক, এখন তবুও কলের টাটকা জল পাবেন। অমল জামা ছেড়ে গেঞ্জিটা খুলতে ইতস্তত করছে। দিবাকর তাড়া লাগালো, নিন মশাই তাড়াতাড়ি, আবার তো 10টায় ঘন্টা পড়বে। অমল জিজ্ঞেস করলে, কিসের ঘন্টা? আর কিসে, খাওয়ার। এই ছোট ক্লাসে 11টা থেকে 4টে পর্যন্ত ক্লাস। দেখুন না, সকালে 1 ঘন্টা পিটি হওয়ার কথা, তার জায়গায় 7টা থেকে 9টা পর্যন্ত করাবে ফেটিগ। বিস্মিত কণ্ঠে অমল প্রশ্ন করে, ফেটিগ? মাথার তালুতে বাঁ হাতে চেটো দিয়ে তেল ঘষতে ঘষতে দিবাকর বললে, হ্যাঁ মশাই, ফেটিগ। মিলিটারিতে এই তো মাত্র দুটি কাজ, প্যারেড আর ফেটিগ। বাঁধন ছিঁড়ে যাবে মশাই, মাটি কাটতে কাটতে আর কুলির মতো বস্তা বইতে বইতে, এরই নাম ফেটিগ। অমল আর দিবাকর স্নানের জায়গায় এসে পৌঁছল। প্রকাণ্ড লম্বা হৌস, ডজনখানেক কল দিয়ে তোড়ে জল পড়ছে। চারপাশে তার সিমেন্ট বাঁধানো চত্বর, ছেলেরা চারিদিক ঘিরে স্নান করছে। অমল দেখলে সকলেই সাবান মাখছে, টুথব্রাশে দাঁত মাজছে। মনে পড়ল তার রিক্রুটিং অফিসের সামনের সেই ভিড়, সেখানে মানুষগুলোকে কেমন আলাদা আলাদা চেনা গিয়েছিল, কিন্তু এখানে সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। একটা রব উঠল, এই রে, দেবদাস আসছে। একটি বছর 30-এর যুবক টুথব্রাশ মুখে চৌবাচ্চার চাতালে এসে দাঁড়ালো। অমল ভেবে পেলে না এর আগমনটা হঠাৎ এমন উদ্বেগের সৃষ্টি করলে কেন। দিবাকর বললে, দোহাই দেবদাস, আমার স্নানটি হয়ে যাক। দেবদাস মুখ ভর্তি ফেনা নিয়ে বললে, তুমি কি এমন 16 বছরের ছুরিটি যে তোমার লজ্জা করবে? দিবাকর তার চুল ভরা বুকে সাবান ঘষতে ঘষতে বললে, কেন, লজ্জা সরম বুঝি কেবল ছুরিদের বেলায়? আর তুমি একটা বুড়ো মদ্য এতগুলো লোকের সামনে উলঙ্গ হয়ে নাচবে, সেটা বুঝি খুব বাহাদুরি? দেবদাস ভারিক্কি গলায় ঘোষণা করলে, এখানে যারা লজ্জাবতী লতা আছো তারা চোখ বন্ধ করো। অমল সবিস্ময়ে দেখলে দেবদাস সত্যিই উলঙ্গ হয়ে মাথায় জল ঢালছে। স্নান সেরে ব্যারাকে ফিরে দিবাকর মগ আর প্লেট নিয়ে খেতে চলে গেল। অমল ভাবছিল খাওয়াটা সেরে নিলেই হতো। রজত সম্বন্ধে এই সময়টুকুর মধ্যে সে যতটুকু জেনেছে, তাতে তার সঙ্গে এইটুকু আলাপই যেন তাকে সংকুচিত করে তুলেছে। খাওয়া সেরে ফিরে এসে দিবাকর ধীরে ধীরে ইউনিফর্ম পরলে। কম্বলের ভাঁজের মধ্যে থেকে বই খাতা বার করলে। যাওয়ার সময় অমলকে বললে, খেয়ে নিলেই পারতেন, রজতের কথা তো। ধীরে ধীরে ব্যারাক থেকে সমস্ত ছেলেই বেরিয়ে গেল। কেবল একটি ছেলে আপাতমস্তক কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছে, তার জ্বর হয়েছে। অমল ভাবছিল, অসুখ বিসুখ করলেও কি কেউ দেখে না? তার ইচ্ছে হচ্ছিল ছেলেটির কাছে বসে তার একটু শুশ্রূষা করে। হন্তদন্ত হয়ে রজত ব্যারাকে ঢুকে বললে, চলুন অমলবাবু, খাওয়াটা সেরে আসা যাক। অমল বললে, স্নানটা সেরে নিন। রজত বললে, না, সেটা না হয় বিকেলে করা যাবেক্ষণ। ব্যারাক থেকে বেরিয়ে অমল বললে, আচ্ছা রজতবাবু, ওই যে ভদ্রলোকটির জ্বর হয়েছে, ওকে দেখাশোনা করার কি কোনো ব্যবস্থা নেই? কেন, সিক এনসিও তো সকালে ওষুধ দিয়ে গেছে, আবার ঠিক 11টার সময় ডায়েট দিয়ে যাবে। সে বিষয়ে ভাববার কিচ্ছু নেই, অনুষ্ঠানের ত্রুটি এখানে পাবেন না। ক্যান্টিনে ঢুকে ভাত আর ফাউল কারির অর্ডার দিয়ে রজত বললে, জানেন অমলবাবু, শুধু এই ক্যান্টিনটার জন্যে আমাদের লঙ্গরের রান্না অত খারাপ। ক্যাম্পের অর্ধেক ছেলে বোধহয় তাদের মাইনের সবটাই খরচ করে, আর মাইনের তো ওই বহর 25, 30, 50, তা থেকে আর বাড়িতেই বা পাঠাবে কি? অমল বললে, এটা কিন্তু ছেলেদের খুব অন্যায়। অন্যায় তো আপনি বললেন, কিন্তু তারাই বা করে কি? খাওয়ার জন্যেই তো মিলিটারিতে ঢোকা,
আর খেতেই যদি না পারলো তাহলে তো মশাই বাড়িতে পড়ে পড়ে মরতে পারতো। লঙ্গরের রান্না এত খারাপ হওয়ার কারণটা অতি সরল। একেবারে ত্রিশক্তি অনাক্রমণ চুক্তি। ক্যান্টিনের মালিক টাকা খাওয়ায় ওসিকে খদ্দের পাওয়ার জন্যে, আবার ওদিক থেকে লঙ্গরের কন্ট্রাক্টর খারাপ রান্না চালু রাখার জন্য টাকা দেয় ওসিকে। আর আমাদের ওসি দুদিক থেকে টাকা খেয়ে ছেলেদের ডান্ডার তলায় ঠান্ডা করে রেখেছেন। কেমন চমৎকার ব্যবস্থাটা বলুন তো। অমল আরো একবার আঁতকে উঠল, কি সাংঘাতিক। মাংস আর ভাত দিয়ে গেল। আহা, মাংসের কি চেহারা, গন্ধেই যেন জিভে জল আসে। রজত খেতে আরম্ভ করে বললে, আপনার ওসব চলে টলে নাকি অমলবাবু? কি সব? এই একটু আধটু তরল পদার্থ আর কি। অমল শক্ত হয়ে ওঠে। কৃতজ্ঞ চিত্তে দিবাকরকে স্মরণ করে বললে, না। রজত কথার উপর মোচড় দিয়ে বললে, আপনি যে দেখছি নিতান্তই বেরসিক মশাই। এটা না হলে ডব্লিউ ধোয়ারের অপরটাতে নিশ্চয়ই আপত্তি হবে না। অমল বিরক্তির সুরে বললে, না, আমার কোনোটাই চলবে না। আপনি যে দেখছি একেবারে নাবালক। না, আমাকেই দেখছি শেষ পর্যন্ত আপনাকে গড়ে পিটে মানুষ করে নিতে হবে। খাওয়ার স্পৃহা অমলের উবে গেছে। ভাতের প্লেট থেকে ঝট করে হাত সরিয়ে নিয়ে বললে, তার মানে? রজত মুচকি হেসে বললে, আপনি তো দেখছি আচ্ছা ছেলে মানুষ। রাগ না হয় আমার ওপর করুন, কিন্তু ভাতগুলো কি দোষ করলো? একটু থেমে কনুই দুটো টেবিলের ওপর রেখে বললে, ব্যাপারটা কি জানেন? জসমিন দেশে যদাচার। মিলিটারিতে ঢুকেছেন, মিলিটারি আপনাকে হতে হবে। এখন না হয় ট্রেনিং ক্যাম্পে আছেন, বেশ মজায় আছেন, কিন্তু কোম্পানিতে যখন পোস্টেড হবেন, ওভারসিজ যখন যাবেন, তখন তো কেবল প্যারেড আর প্যারেড। ওঠাও রাইফেল, নামাও রাইফেল। বিদেশ বুভুই জায়গা, প্রাণটা যে হাঁপিয়ে উঠবে। তাই ফুর্তি চাই, সৈনিকের জীবনে ফুর্তি চাই। কোম্পানি আপনাকে মদ মাগি সবই যোগাবে। তা না হলে কয়েদির জীবন আর গরু ভেড়ার মতো ব্যবহার পেয়ে যে খেপে উঠবেন মশাই। সহ্য করতে পারবেন না, কোনো সহজ মানুষই পারে না। তখন তো ছুটবেন বিহিত করতে। বাস, হয় ফাঁসিতে লটকে, না হয় গুলি করে আপনার ভবযন্ত্রণা শেষ করে দেবে। অমলের সমস্ত শরীরটা যেন বার কয়েক কেঁপে ওঠে। চাপা একটা আর্তনাদ বুকের মধ্যে আছাড়ি পিছাড়ি খেতে থাকে। রজতের আবেগময় মুখখানার দিকে এসে নির্নিমেষ নয়নে চেয়ে থাকে। রজত আবার বলতে আরম্ভ করলে, মদ খাওয়ার অভ্যেস আমারও কোনোদিন ছিল না। আরে মশাই, বিড়ি খাওয়ার পয়সা জুটতো না, তা আবার মদ। কিন্তু এখানে আসার মাসখানেকের মধ্যেই মদ ধরেছি। বেড়ে আছি মশাই। সারাটা দিন ফাঁকি ফুঁকি দিয়ে কোনো রকমে কাটিয়ে দিই। সন্ধ্যের পর আপনারা যখন ওই মরার খাটগুলোর ওপর শুয়ে জাবর কাটেন, আমি তখন একটি পাঁট টেনে বুথ। তখন আমিই বা কে, আর সালা লাট সাহেবই বা কে? অমলের কান দুটো ঝাঁ ঝাঁ করছে। রজত যেভাবে বলছে তাতে যেন সত্যিই লোভ জাগে। রজত ঝুঁকে পড়ে হঠাৎ এঁটো হাতেই অমলের ডান হাতটা চেপে ধরে বলে, চলুন মাইরি, একটা দিন না হয় চেখেই দেখুন। কোনো রোগ যে হবে না সে বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি। রজতের চোখ দুটো ঘোলাটে হয়ে উঠেছে, মুখটা থমথম করছে, কথাও কেমন জড়িয়ে গেছে। অমল ঘেমে উঠেছে, ওর রীতিমতো ভয় করছে। ঝট করে উঠে পড়ে সে বললে, আমি চললুম রজতবাবু। বিকেলবেলা টেকনিক্যাল ক্লাস থেকে ছেলেরা ফিরে এসেছে। ব্যারাক আবার সরগরম। অসীম ব্যস্ততার সঙ্গে জনা কয়েক বিছানা পাচ্ছে। কেউ কেউ স্নান সেরে ধুতি পাঞ্জাবি পরছে। অমল দিবাকরকে জিজ্ঞাসা করলে,
এরা সব যাচ্ছে কোথায়? দিবাকর বললে, নানান লোকের নানান যাওয়ার জায়গা। কেউ যাবে বাড়ি, যাদের বাড়ি কাছেই। কতক এমনি খানিকটা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে বেড়াবে, হোটেল রেস্টুরেন্টে মুখ বদলে আসবে। কতক যাবে মদ আর মাগির সন্ধানে, আর কতক স্টেশনে বসে মেয়ে দেখবে। অমল বললে, তা আপনি যে কোথাও গেলেন না? না, রাস্তায় রাস্তায় ঘুরতে ভালো লাগে না। তাছাড়া বেরুলেই পয়সা খরচ। আর মকার ব্যাধিটা তো এখনো ধরেনি। শনিবার দুপুরে ক্লাসের পর বাড়ি যাই, আর সোমবার পিটির সময় ফিরে আসি। আমি মশাই ছাপোষা মানুষ, মাঘ ছেলে নিয়ে ঘর করতে হয়, ওসব উড়নচণ্ডেমি আমাদের মানায় না। অমলের মনে হয় দিবাকরের কথা বলার ধরনটাই কেমন যেন অশ্লীল। এরকম ভাষায় আলাপ করতে তার কেমন যেন বাধো বাধো ঠেকে। কিন্তু অনেকবার অনেকভাবে লক্ষ্য করে দেখেছে, নিছক অশ্লীলতা করার জন্যে তো দিবাকর এভাবে কথা বলে না। দিবাকর অমলের খাটের দিকে নজর করে বললে, কই অমলবাবু, আপনার কম্বল তুলে নিয়ে এলেন না? অমল বললে, এই যা, একেবারে ভুলে গেছি। তা ভালোই হয়েছে, বেশ গরম হয়েছে, শুয়ে আজ বেশ আরাম পাবেন। রোজই ভাবি কম্বলটা রোদে দেব, তা কি চাই দেওয়ার জো আছে? ড্রেসিংয়ের জন্যে 24 ভাঁজ আপনাকে রোজ করতেই হবে। অমল কম্বলটা তুলে এনে ভাঁজ করতে লাগলো। দিবাকর বললে, ওরকম ভাঁজ করবেন না, প্রথমে চওড়া দিক থেকে 2 ভাঁজ করে ফেলুন, তারপর লম্বালম্বি 3 ভাঁজ। ব্যাস, এইভাবে পেতে রাতটা কোনো মতে কাটিয়ে দিন। সকালবেলা উঠে ওটাকে আবার 4 ভাঁজ করে দেবেন, তাহলেই আপনার ড্রেসিংয়ের ভাঁজ হয়ে গেল। দিবাকরের নির্দেশ মতো ভাঁজ করে কম্বলটা খাটিয়ার ওপর পেতে অমল বলল, এ যে অনেক ছোট হয়ে গেল, পা বেরিয়ে পড়বে যে। হ্যাঁ, একটু পড়বে বই কি, রাত্রিরে আর কতক্ষণই বা আরাম করে ঘুমোবেন? একদিন দুদিন অন্তর অন্তর মাঝরাতে উঠে 2 ঘন্টা করে লাঠি ঘাড়ে টহল দিতেই হবে। তার ওপর কোয়ার্টার গার্ড ডিউটি আছে সপ্তাহে একদিন, সেদিন তো আপনার কোয়ার্টার গার্ডেই রাত্রিবাস। কম্বল পেতে কিটগুলো নাড়াচাড়া করে দেখলে বিছানার সরঞ্জাম ওইখানেই শেষ, আর যা কিছু রয়েছে সে তো জামা কাপড়। অমল বললে, চাদর বালিশ আবার কবে দেবে? দিবাকর হো হো করে হেসে উঠল। তবুও ভালো যে শুধু চাদর আর বালিশ চেয়েছেন, একটা বউ যে চাননি এই রক্ষে। আরে মশাই, ওরা জানে আমরা লোটা কম্বলওয়ালা জাত, তবুও আমাদের বরাত ভালোই বলতে হবে যে গান্ধীজিকে দেখে একটা করে ল্যাঙ্গট দিয়েই পোশাক শেষ করে দেয়নি। চাদর বালিশ আপনাকে বাড়ি থেকে আনতে হবে। অমল হতবম্ব হয়ে দিবাকরের দিকে চেয়ে আছে। শুধু একটা কম্বলের ওপর এখানে মানুষ শোবে কি করে? দিবাকর বললে, এক কাজ করুন, ফালতু জামা কাপড়গুলো ভাঁজ করে আর একটা জামার মধ্যে পাকিয়ে ফেলুন, আর আপনার গামছাটা পেতে দিন কম্বলটার ওপর। ব্যাস, আপনার বালিশ আর চাদর 2ই হয়ে গেল। ব্যারাক প্রায় ফাঁকা হয়ে গেছে। বাকি যারা আছে তারা ছোট ছোট দলে নানান জায়গায় ছড়িয়ে আছে। কোথাও 2টো খাটিয়া জোড়া লাগিয়ে চলেছে তাস, কোথাও জনা কয়েকের মধ্যে রাজনীতির তর্ক, কোথাও সঞ্চ থেকে একজন কবিতা পড়ছে, আর জন 2 গালে হাত দিয়ে বসে শুনছে। কোথাও একজন নাতি উচ্চ স্বরে গান ধরেছে, আর জন কয়েক দেশলাইয়ের খোলে আঙুল ঠুকে তাল দিচ্ছে। জন কয়েক লম্বা চিত হয়ে শুয়ে আছে, জন কয়েক খাটিয়ার উপর উপর হয়ে পড়ে চিঠি লিখছে। অসুস্থ সেই ছেলেটি মুখ থেকে কম্বলের ঢাকা সরিয়ে আরেকটি ছেলের সঙ্গে গল্প করছে, অপর ছেলেটি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে। ব্যারাকের ছোট্ট জানালাগুলো দিয়ে খানিকটা আলো এসে তখনও ব্যারাকের মধ্যে ঢুকছে। আলো আর অন্ধকার পাশাপাশি যেন ব্যারাকের দেয়ালে দেয়ালে লাইন দিয়ে দাঁড়িয়েছে। ব্যারাকের মধ্যেকার সবকটি ছেলেই প্রায় চুপ হয়ে গেছে। কেবল গায়ক সেই ছেলেটির গানের স্তিমিত সুর তখনও ভেসে বেড়াচ্ছে। অমলের মনটা ভারী হয়ে উঠেছে। এই আবহাওয়ায় বাইরে ছুটে যাওয়ার জন্যে তার মনটা আকুলি বিকুলি করছে।
ক্ষণক্ষণ করে একটা ঘন্টা বেজে উঠল। অমল দিবাকরের দিকে ফিরে চাইলে। দিবাকর বললে, খাওয়ার ঘন্টা। এ দরজা সে দরজা ও দরজা দিয়ে অনেকগুলো ছেলে হুড়মুড় করে ব্যারাকে এসে ঢুকলো, আর যার যার খাটিয়ার তলা থেকে মগ আর প্লেট নিয়ে আবার তারা তেমনি হুড়মুড় করে বেরিয়ে গেল। দিবাকর মগ ভর্তি জল আর প্লেটটা নিয়ে বললে, চলুন অমলবাবু, দুটি খেয়ে আসা যাক, এবেলা তো আর রজতের নেমন্তন্ন নেই। লজ্জায় অমল কুঁচকে উঠল। রজতের নেমন্তন্ন রহস্য দিবাকরও জানে নাকি? কে জানে, হয়তো সেও একজন ভুক্তভোগী। ওরা দুজনে লম্বা একটা লাইনের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। অমল দেখলে কিছু দূরে আরো একটা লাইন। জিজ্ঞেস করলে, ওদিকে আবার লাইন দিয়েছে কারা? মুসলমানেরা। তারা আলাদা, তাদের আলাদা লঙ্গর কিনা? কেন? মুসলমানেরা বুঝি আমাদের সঙ্গে খেতে চায় না? মোটেই তা নয়, ওদের জাত আমাদের মতো এত ঠুনকো নয়। তবে যে আমরা বন্ডে সই করলাম, জাতি ধর্ম নির্বিশেষে একই সঙ্গে থাকতে ও খেতে হবে। বুঝলেন না, ওটা হচ্ছে কর্তাদের সুবিধের জন্যে। যতদিন ডাইনিং হল তৈরি হয়নি ততদিন দিব্যি আমরা একই সঙ্গে খেয়েছি, কিন্তু যেই ডাইনিং হলটি তৈরি হলো অমনি ধর্মের ওপর ওদের দরদ উতলে উঠল। জানেন তো এদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি? এক পা করে ওরা এগিয়ে চলেছে। মাঝে মাঝে পাশে কাত হয়ে দেখে নিচ্ছে সামনে আর কতজন। দিবাকর ফোঁস করে উঠল, দেবে তো শালারা এক চাংড়া ভাত আর এক হাতা কেলে ডাল। অমল বললে, শুধু ডাল আর ভাত? তাছাড়া আবার কি? কে আপনার কোলের মাখটি এখানে আছে যে আপনার জন্য 5 ব্যঞ্জন ভাত রাঁধবে? তাও যদি আবার ডাল ভাতের চেহারা দেখেন, আপনার অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আসবে। অমল পরিবেশনকারীর সামনে এসে পড়েছে। প্লেট পাততে বিরাট এক ডালা ভাত একটা খন্তা করে তুলে তার প্লেটের ওপর ধপ করে ফেলে দিলে। নিরেট ডালাটা প্লেটের একপাশে পড়তে প্লেটটা বেসামাল হয়ে পড়ল। দু হাতে ধরে অমল প্লেটটা সামনে নিলে। পরিবেশনকারী খ্যাঁক করে উঠল, ক্যারে বিলকুল নাই রঙ উঠো। ভাত রাখার জন্যে বিরাট এক বাথটাব, তার পাশে টিনের ক্যানেস্তারায় ডাল। ডাল পরিবেশনকারী গানের সুরে হাঁক পারল, আরে আজা রংরুট, घर में मिलता सूखा चपाटी, फौज में मिलेगा फूरूट, আরে আজা রংরুট। অমল এগিয়ে গিয়ে ভাত শুদ্ধ প্লেটটা পেতে ধরলে। এক হাতা ডাল প্লেটের ওপর ঢেলে দিতেই খানিকটা উপচে তার গায়ে পড়ল। অমল থমকে দাঁড়িয়ে পড়ল। তার মুখখানা রাগে থমথম করছে, সমস্ত শরীরটা কাঁপছে থরথর করে। দাঁতে দাঁত চেপে সে লোকটার মুখের দিকে কটমট করে চাইলে। কোষ মেজাজে পরিবেশনকারী ততক্ষণে তার পরের কলি ধরেছে, আরে আজা রংরুট, ঘর মে মিলতা ফট্টা কপড়া, ফৌজ মে মিলেগা স্যুট, আরে আজা রংরুট। দিবাকর পেছন থেকে অমলকে আসতে ঠেলা দিলে। অমল এগিয়ে গেল। তখনও তার চোখ দুটো ঝাপসা হয়ে রয়েছে। সে ভাবছিল, দরিদ্র নারায়ণ সেবার নামে কাঙালি ভোজনের মতো বর্বর অনুষ্ঠান সে অনেক দেখেছে, কিন্তু এরা অন্ন বিতরণ করছে কাদের? খানা নিয়ে দিবাকর অমলের পাশে এসে বললে, প্রথম প্রথম দিন কতক একটু কষ্ট হবে অমলবাবু, তারপর এই সমস্তই গা সহা হয়ে যাবে। চমৎকার সান্ত্বনা। অমল একথা এই একটি দিনের মধ্যে বহুবার শুনেছে। মন বিরোধী হয়ে উঠলেও সে চুপ করে থাকে। দিবাকর বলে চলেছে, এই হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। একজন ইন্ডিয়ানের জন্য দৈনিক খাই খরচ বাবদ গভর্নমেন্ট বরাদ্দ করেছে 5 আনা। বেচারা কন্ট্রাক্টর তো আর অন্য ছত্তর খুলে বসেনি। ডাইনিং হলে এসে ওরা ঢুকলো। লম্বা একটা হল, সিমেন্ট করা মেঝে। বসার বন্দোবস্ত ছেলেরা ইট কুড়িয়ে এনে নিজেরাই করে নিয়েছে।
খাচ্ছে উবু হয়ে বসে, সামনে প্লেট রেখে। দিবাকরকে দেখতে পেয়ে একটা কোণ থেকে একটি ছেলে হেঁকে উঠল, এই দিবাকর, কাঁচা লঙ্কা আছে রে? দিবাকর অমলকে বললে, আসুন ওই দিকে। হাফ প্যান্টের পকেট থেকে একটা কাঁচা লঙ্কা বার করে ছেলেটির হাতে দিয়ে তার পাশের ইটটায় বসে পড়ল। দূরে একটা ইট দেখিয়ে অমলকে বললে, ওইটা টেনে নিয়ে বসে পড়ুন অমলবাবু। ইট না নিয়ে অমল এমনি উবু হয়ে বসল। দিবাকর বললে, জানেন অমলবাবু, এই সময় প্রথম দিন ভাতের প্লেট ছুঁড়ে লাঙ্গড়িদের মেরেছিল, তার জন্যে ওর শাস্তি হয়েছিল পিঠু প্যারেড। অমল জিজ্ঞেস করলে, পিঠু প্যারেডটা আবার কি? দিবাকর বললে, জিনিস অতি মনোহর। একটা প্যাকের মধ্যে অন্তত আধমন ইট পাথর পুড়ে পিঠের ওপর ঝুলিয়ে দেবে, তারপর করাবে মার্চিং। প্রথমে কুইক মার্চ, তারপর ডাবল মার্চ, তারপর মাথার ওপর দুহাত তুলে ডাবল মার্চ। সময় বলেই তাই সামলাতে পেরেছিল। কত ছেলে যে মশাই লটকে পড়ে। সমর বললে, কিন্তু ছেলেরা এসব জুলুম খুব বেশি দিন সহ্য করবে না, সহ্যেরও তো একটা সীমা আছে। দিবাকর বললে, কি আর করবে, একটু ট্যাফু করলেই তো দেবে কোম্পানিতে চালান করে। সমর বললে, দু একজনের বেলায় ওই রকমই হবে, কিন্তু সব ছেলে মিলে একবার বেঁকে দাঁড়ালেই বাছাধনরা ঠান্ডা। দিবাকর বললে, ওই আনন্দেই থাকো, তোমার 20 মণ তেলও পুড়েছে আর রাধাও নেচেছে। শালা কন্ট্রাক্টর তো জমাদার, হাবিলদার আর তার লেজুরদের জন্য আলাদা রান্না করে খাওয়াচ্ছে। তুমি ওসির কাছে গিয়ে নালিশ করবে খাবার খারাপ, আর জমাদার হাবিলদার গিয়ে বলবে, বহুত আচ্ছা খানা সাব, ঘর মে ভি ऐसा नहीं मिलता। ব্যাস, তুমি হয়ে যাবে রিং লিডার। ওসি দিব্য চক্ষে দেখতে পাবে ক্যাম্পের মধ্যে চলেছে কনস্পিরেসি ফর মিউটিনি। অমনি তুমি চালান হয়ে যাবে ঠান্ডি গালব, আর আমরা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলবো, সমরটা নিশ্চয়ই মাথা খারাপ, স্থান কাল পাত্তর বোঝে না। আমি তো যা বুঝি মুখটি বুঝে কোনো মতেই দিনগত পাপক্ষয় করে যাও। আরে বাবা, বুঝলে না, আপনি আপনি বাঁচলে বাপের নাম। ভাতের প্লেট অমলের সামনে যেমনকে তেমনই পড়ে রয়েছে। সে শুনছে দিবাকরের কথা, আর দেখছে তার থেকে কিছু দূরে একটি ছেলে ভাতের প্লেটটা উল্টে দিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, সালারা যদি আমাদের কয়েদি মনে করে থাকে তাহলে তো লপসি দিলেই পারে। ক্ষণেকের জন্যে সে তার চারপাশের ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে এক লাফে খানিকটা এগিয়ে যায় ডাইনিং হলের পাশে লঙ্গরখানার দিকে। ক্রোধে ফেটে পড়ে, চল, সালাদের লঙ্গরে আজ আগুন ধরিয়ে দেব। দিবাকর অমলকে ঠেলা দিয়ে বললে, খেয়ে নিন অমল বাবু, ও ব্যাপার এখানে হামেশা ঘটছে। লাভের মধ্যে ছোঁড়াটার আজ আর খাওয়া হলো না। খাওয়ার পালা শেষ করে সব ব্যারাকে ফিরেছে, আবার সব আপন দলে ভাগ হয়ে আড্ডা জমিয়েছে। অমল আশ্চর্য হয়ে দেখে ব্যারাকে ফেরার পর খানার কথা বোধহয় আর কারো এক বর্ণও মনে নেই। দিবাকর হাত মুখ মুছে গামছাটা মশারির দড়ির ওপর ফেলে দিয়ে বললে, এততেও শালাদের মন ভরে না, এর পরও আবার রোল কল, যেন খোঁয়ারে গরু গিনতি করবে। দিবাকর আর অমলকে এক এক খিলি পান দিয়ে সমর বললে, জানিস, জগৎ সিংহিটা দেখি রেলওয়ে কোয়ার্টারে রকে বসে রয়েছে। দিবাকর বললে, টেঁসো ছুরিগুলো নাকি সব ওর প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, আর লোক পেলে নাকি না, কোনোদিন মারধর খাবে আর কি। তা কি করবে বল, সারা দিনটা তো কাটছে এদের হুকুম তামিল করতে। যে সময়টুকু ফাঁক পায় সে সময়টা নিয়ে কি করবে তাই বল। অমলের দিকে ফিরে বললে, আচ্ছা অমলবাবু, আপনিই বলুন, একটা জোয়ান সমর্থ পুরুষ বেটা ছেলে, তার মনের খোরাক তো কিছু চাই, কিন্তু এরা তার কোন ব্যবস্থাটা করেছে? তাই মন তাজা রাখার জন্যে মদ মাগি গুন্ডাবাজি করে বেড়ায়। অমল বললে, কেন, আমরা নিজেরাই তো এক জায়গায় বসে একটু আধটু পড়াশুনো, গান বাজনা, খেলাধুলো করে সময় কাটাতে পারি।
দিবাকর বললে, আপনি যতটা সহজ করে বললেন অমলবাবু, কাজটা কিন্তু অত সহজ নয়। ওরকম কিছু একটা করতে পারলে তো আমরা মানুষ হয়ে যেতুম। দিবাকর যেন ঝিমিয়ে যায়, আপন মনেই বলতে থাকে, বুঝি কাজগুলো খুবই খারাপ। আমি ওকে বারণও করেছি, কিন্তু বারবার মনে হয় এই ছেলেগুলো তো আগে এমন বদ ছিল না, কিন্তু মিলিটারিতে ঢুকেই বা কেন এমন হয়। হুইসেল বেজে উঠল, সঙ্গে সঙ্গে হাঁক, রুল কল কে লিয়ে ফল ইন। ছেলেরা আড়মোড়া ভেঙে মাথায় ফোরেজ ক্যাপ লাগিয়ে গজগজ করতে করতে মাঠের দিকে চলল। একজন ল্যান্স নায়ক ছড়ি ঘোরাতে ঘোরাতে ব্যারাকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁকে চলল। बैरिक में कोई नहीं रहेगा, चलो सब कोई রুল কল মে। রোল কলে দাঁড়িয়ে অমল দেখলে অনেক লোক, অন্তত 500-600 তো বটেই, ব্যারাক ব্যারাক ভাগ হয়ে চতুষ্কোণ আকারে দাঁড়িয়েছে। হাবিলদার সাহেব হাঁকলেন, ঠিক সে সুকের ফরমেশন মে ফল ইন। দিবাকর অমলকে বললে, হাবিলদার কি বললে বলুন তো? অমল বললে, ওই যে সুকের ফরমেশন না কি যেন বললে, স্কোয়ার ফরমেশন। অমল খুঁক খুঁক করে হেসে উঠল। দিবাকর বললে, সাবধান, ও ব্যাটা যদি দেখতে পায় তাহলে আর রক্ষে রাখবে না। যথারীতি বার কয়েক অ্যাটেনশন স্ট্যান্ডার্ডিজ হওয়ার পর পার্ট 1 অর্ডার পড়া শুরু হলো। একটি লোক অনর্গল অদ্ভুত একটা শব্দ করে চলল। অমল ফিসফিস করে জিজ্ঞেস করলে, কি ভাষা বলছে? দিবাকর বললে, রোমান উর্দু। তারপর ব্যারাক কমান্ডারদের রিপোর্ট। ব্যারাকের নম্বর ধরে হাবিলদার ডাক দেয়, আর ব্যারাক কমান্ডাররা তরবর করে কিসব যেন বলে। অমল তার এক বর্ণও বুঝতে না পেরে দিবাকরের শরণাপন্ন হলো। কি বলছে ওরা? দিবাকর বললে, ব্যারাকের লোকের হিসেব দিচ্ছে। ওই যে বললে, 2 রাহধারী, 3 শিখ, বাকি ঠিক। তার মানে 2 জন ছুটি নিয়ে বাইরে গেছে, 3 জনের অসুখ, বাকি সকলে রোল কলে হাজির। অমল বললে, কিন্তু বাইরে গেছে তো অনেকে। দিবাকর বললে, বুঝলেন না ব্যাপারটা? চোরেরাই যদি কনস্টেবল হয় তাহলে আর চোর ধরবে কে? রিপোর্টিংয়ে পালা শেষ হলে হাবিলদার সাহেব কোথায় যেন গেলেন। দিবাকর বললে, গেল জমাদার সাহেবের কাছে রিপোর্ট দিতে। তিনি হয়তো উপুর হয়ে পড়ে গা ডলাই মলাই করাচ্ছেন। যাক, সে শালা যে আসেনি সেই মঙ্গল, এলেই তো আবার তাঁকে একটা সেলাম করতে হতো। অমল জিজ্ঞেস করলে, আচ্ছা দিবাকর বাবু, এই হাবিলদার জমাদাররাও কি রেলের কাজে ভর্তি হয়েছে? দিবাকর বললে, মোটেই নয়, এরা হচ্ছে রেগুলার ফোর্সের লোক। এদের এনেছে আমাদের মিলিটারি ট্রেনিং দিতে। কিন্তু এরা যে একেবারে অশিক্ষিত। সেই জন্যেই তো ডিসিপ্লিন এত ভালো রপ্ত করতে পারে। মিনিট খানেকের মধ্যেই হাবিলদার সাহেব ফিরে এসে হুকুম দিলেন, রুল কল, স্ট্যান্ড অ্যাট ইজ, স্ট্যান্ড ইজি। সবকটা লাইন থেকে জামার খসখস শব্দ, গলা ঝাড়া, নাক ঝাড়ার শব্দ একই সঙ্গে মুখর হয়ে উঠল। দিবাকর বললে, এই রে, মেরেছে। এইবার শালার লেকচার শুরু হবে, অন্তত 8টি ঘন্টার গর্ভ যন্ত্রণা। হাবিলদার সাহেব গলা ঝেড়ে বললেন, सुनो जवान, डिसिप्लिन का बारे में लेचकर सिर्फ 2 बात। पहली बात, हुक्म मानो। हुक्म मानने का तरीका क्या है? कान खोलो, मतलब गौर से हुक्म सुनो। आंख खोलो, मतलब अच्छा से देखकर अपना कान समझ लो। मुंह मत खोलो, मतलब कभी कोई भी काम इनकार मत करो। অমলের পাশ থেকে চাপা গলায় কে যেন বললে, ডিসিপ্লিন সম্বন্ধে এমন টনটনে জ্ঞান না হলে আর তোমার মতো ম্যারাকে হাবিলদার বানিয়েছে? ছিলে তো জাদু ঝাড়ুদার, হিটলারের দৌলতে হয়েছ হাবিলদার। দুসরি বাত, হাবিলদার সাহেব বার কয়েক পায়চারি করে বললেন, फौज में
कभी किसी के साथ भाई बंदी मत करो। আবার চাপা স্বর, তা করবে কেন, কেবল ছোঁড়ার তালে ঘোরো, क्योंकि इसका नतीजा बहुत बुरा होता है। দাঁড়িয়ে পড়ে হাবিলদার সাহেব বলে চললেন, তব শুনো এক কিস্সা। চাপা স্বর সরব হয়ে উঠল, তোমার গোষ্ঠীর পিণ্ডি, শালা কিস্সা বলার আর জায়গা পেলে না, ভেবেছে দুনিয়াটা বুঝি ওরই মতো আকাট। किस्सा शुरू হলো। राम सिंह हिंदुस्तानी फौज का रेख सिपाही, छुट्टी पर जब घर गया, उसको वर्दी वगैरह देखकर उसका भाई श्याम सिंह का बहुत लालच पड़ा। वो भी फौज में भर्ती होने के लिए राम सिंह को कहा। राम सिंह उसको बहुत मना किया और बहुत कुछ समझाया। श्याम सिंह नहीं माना। राम सिंह छुट्टी खत्म होने के बाद उसको भी साथ लाया। श्याम सिंह फौज में दाखिल हो गया। একটু থেমে নীরব শ্রোতাদের ওপর চোখ বুলিয়ে নিয়ে বলে চললেন, श्याम सिंह का बहुत शराब पीने का आदत था। एक रोज श्याम सिंह ने राम सिंह को कहा, भैया रूल कल में मेरा हाजिरी दे देना, मैं थोड़ा देर के लिए बाहर जाऊंगा। राम सिंह भाई बंदी से श्याम सिंह को हाजिर कर दिया। उधर क्या हुआ, श्याम सिंह मतवाला हालत पर रेल में कट गया। सवेरे ओसी साहब के पास रिपोर्ट आया, राम सिंह झूठा हाजिरी देने के लिए पकड़ गया। उसका बहुत सख्त सजा मिला और साथ ही साथ नौकरी से भी बर्खास्त कर दिया। কয়েকটি সরব দীর্ঘশ্বাস পড়ল। তুমিও তো শরাব টরাব খাও বাবা, তুমি কবে কাটা পড়বে? হাবিলদার সাহেব স্বরের পর্দা আরো খানিকটা চড়িয়ে বললেন, अभी देखो जवान, भाई बंदी का क्या नतीजा हुआ, याद रखो आइंदा कभी किसी का साथ भाई बंदी मत करो। রোল কল শেষ হলে ব্যারাকে ফিরে অমল তার খাটিয়ার ওপর বসে পড়ল। শরীরটা বিষম ক্লান্তিতে ঘিরে ধরেছে, ইচ্ছে করছে শুয়ে পড়তে, কিন্তু গামছা পাতা বিছানা দেখে তার সমস্ত মনটা যেন বিষিয়ে ওঠে। ব্যারাকের মধ্যে কর্মতৎপরতা আবার যেন কিছুটা বেড়ে গেছে। জন কয়েক তাড়াতাড়ি মশারি ফেলে দিয়ে ছোট ছোট দলে কোথায় যেন বেরিয়ে গেল। অমল জিজ্ঞেস করলে, এত রাতে আবার এরা কোথায় যাচ্ছে? দিবাকর বললে, কোথায় আর যাবে, শিকারের সন্ধানে। অমলের মনটা খিঁচড়ে যায়। সব ছেলেই কি বেশ্যা বাড়ি যায়? না না, সকলেই তো যায় না। দিবাকর যায়নি, সমর যায়নি, আর ওরাও তো যায়নি। ওরা কেমন সুন্দর ঢাকনি ঢাকা আলোর তলায় বসে তাস খেলছে। দিবাকর অমলের কাঁধে একটা টোকা মেরে বললে, দেখতে যদি চান দেখুন ডান দিকের ওই ঝোপটায়। সেদিকে অমল চেয়ে দেখে বললে, ওখানটা তো অন্ধকার, চেয়ে থাকুন কিছুক্ষণ, তবে তো দেখতে পাবেন। অমল চেয়ে রইল। দেখলে ছোট্ট একটা লাল আলো ঘুরে ঘুরে দপ করে জ্বলছে আর নিচ্ছে। জিজ্ঞেস করলে, ব্যাপারটা কি? দিবাকর বললে, ওটা হলো আমাদের ব্যারাকের আবগারি বিভাগ, এখন চলছে গঞ্জিকা পর্ব। অমল আঁতকে ওঠে, গাঁজা খাচ্ছে এরা? এরা এরা আপনার আমার মতোই ভদ্রলোক। অমলের যেন কথাটা বিশ্বাস হয় না। মনে পড়ে তার মিলিটারি চাকরি নেওয়ার কথায় মিনির মন্তব্য, মা গো, মিলিটারিতে তো যত ছোট লোক ভর্তি হয়। এইটাই কি সত্যি? দিবাকর জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরে মশারির মধ্যে ঢুকতে ঢুকতে বললে, নিন শুয়ে পড়ুন অমলবাবু, খামোকা বসে থেকে আর লাভ কি? এসব ব্যাপার যত দেখবেন ততই মন খারাপ হবে। অমলও শুয়ে পড়ল। হঠাৎ তার মনে হলো, এ কোথায় সে এলো? দিবাকর ডাকলে, অমলবাবু বলুন, আপনি কেন এখানে এলেন বলুন তো? এছাড়া আর যে কোনো রাস্তা খুঁজে পাইনি।
বলেন কি, বিএ পাশ করেছেন তবুও রাস্তা খুঁজে পেলেন না? তাহলে তো আমার কথাই ওঠে না। চাকরি একটা করছিলাম বটে মার্চেন্ট অফিসে, 4 বছর ধরে চাকরি করেছি, 1 পয়সাও ইনক্রিমেন্ট পাইনি। যে 20 টাকাতেই শুরু, অনাদি অনন্তকাল ধরে সেই 20 টাকাই চলেছে। জানেন তো বাঙালি বাড়ির কারবার, খেতে পাও আর না পাও, আগে বিয়েটি ঠিক দেওয়া চাই। 21 বছর বয়সে বাবা আমার বিয়ে দিলেন। তখন কিছু কি আর ভাববার সময় পেয়েছি? উঠতি যৌবন, রক্ত গরম, বিয়ে মানে একটি মেয়ে আমার পাশে শোবে, ভাবতেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। নতুন চাকরিতে ঢুকেছি, কত আশা। 4 বছর কেটে গেছে, 2টি ছেলে মেয়ে, একটি পয়সাও আর বাড়েনি। জিনিসপত্র আকড়া হতে শুরু করলো, সংসার ক্রমেই অচল হয়ে পড়তে লাগলো। প্রথমে বড় মেয়েটার দুধ বন্ধ হলো, তারপর কচিটারও। তাতেও কি সানায় মশাই? বাবা ঘ্যানর ঘ্যানর শুরু করলেন। সবই যেন আমার দোষ। মাইনে বাড়ছে না, তাও আমার দোষ। জিনিসপত্রের দাম বাড়ছে, তাও আমার দোষ। আর 2টি সন্তানের জন্ম দিয়েছি, সেটাই বোধহয় আমার সবচেয়ে বড় দোষ। আমার মতো অবস্থায় নিশ্চয়ই আপনি পড়েননি। অমল বললে, না, আমার অবস্থা একটু অন্যরকম। কিন্তু আপনি বিবাহিত, ছেলে মেয়ে আছে, আপনাকে কেউ বাধা দিলে না? আরে মশাই, হ্যাঁ, বাধা সব সালাই দেয়। বাধা দিয়ে কি আর তারা উপোস করে থাকবে নাকি? উপায় নেই মশাই, যুদ্ধের ঠেলায় মরতে আমাদের হবেই। সে বাড়িতে বসে উপোস করেই হোক, আর লড়াইয়ের মাঠে গুলি খেয়েই হোক। বাইরে থেকে শোরগোলের একটা শব্দ এলো। ব্যারাক সেন্ট্রি খুব কড়া মেজাজে কাকে যেন ধমক দিচ্ছে। একটু পরেই গোঙানির একটা শব্দ বারান্দা থেকে ছিটকে এলো। কোন শালা বলে আমি মাতাল? ব্যারাক সেন্ট্রি হাঁক পারল। যাও, চুপ করে শুয়ে পড়ো, মাতলামো করার জায়গা এটা নয় রজত। দিবাকর বললে, এই হলো এখানকার রাতের জীবন অমলবাবু। রজতটা রোজ মদ গিলে আসবে আর এমনি হল্লা করবে। এরপর জগৎ সিংহিটার পালা। তার সে প্রেম কাহিনী শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাবে। তারপর এ লাইনেই নিত্য নতুন রংরূপ তো আছেই। তাদের কেউ এসে হড়হড় করে বমি করবে, কেউ পায়খানা পেচ্ছাপ করবে, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, কেউ হাহ হাহ করে হাসবে। সে যেন এক আজব ব্যাপার শুরু হয়ে যাবে। রজতকে জন কয়েক ছেলে ধরাধরি করে নিয়ে আসছে। রজত ধস্তাধস্তি করছে আর পরিত্রাহী চেঁচাচ্ছে। দিবাকর বললে, ওদিকে কান দেবেন না অমলবাবু, আপনি ঘুমিয়ে পড়ুন। চোখ বন্ধ করতেই অমলের মুখ দিয়ে বেরিয়ে পড়ল, ওহ মা। সপ্তাহখানেক কেটে গেছে। সকালের ফেটিক শেষ হয়েছে, ছেলেরা একে একে বেড়াতে ফিরছে। দিবাকর আর অরুণ কথা কইতে কইতে দরজা খুলে ঢুকল। দিবাকর বলে উঠল, দেখলে তো রজত শালা কত বড় হারামি। অরুণ বললে, হারামির আর কি হলো? বলো কেমন ওস্তাদ, নিজের কাজটি কেমন গুছিয়ে নিলে? দিবাকরের কথা শুনে অমল ভেবেই পেলে না রজত ল্যান্সনায়ক হওয়ায় দিবাকর হঠাৎ এমন ক্ষেপে উঠল কেন। দিবাকরই তো তাকে কতবার মতলব দিয়েছে দরখাস্ত লেখার জন্য টাকা নিতে। দিবাকর বলেছে, কেন নেবেন না মশাই, অন্য কেউ হলে তো নিত। অফিসের হেড ক্লার্ক মিত্তির তো শুধু দরখাস্ত পেশ করার জন্যই সিকিটা আধুলিটা নেয়। আরে মশাই, আপনি তো আর দেশের কাজ করার জন্য এখানে আসেননি, এসেছেন 2 পাইস করতে। তবে রজতের বেলাতেই তার এত রাগ কেন? সমর উত্তেজিত দিবাকরের কাঁধ ধরে একটা ঝাঁকানি দিয়ে বললে, শুধু রজতের দোষ দিলে চলবে কেন দিবাকর? দোষ হচ্ছে আমাদের এই মধ্যবিত্ত জাতটার। আমরা যে কুত্তার জাত। অরুণ সমরের দিকে তেড়ে গিয়ে বললে, কুত্তার জাত মানে? খবরদার, জাত তুলে কথা বলবেন না। সমর বললে, নিশ্চয়ই আমাদের জাতটারই দোষ। আজ আমি রজতের মতো বাগাতে পারিনি বলেই হিংসে তাকে গাল দিচ্ছি। আপনি কি বলতে পারেন রজতের রাস্তা ধরতে আপনার ইচ্ছে করছে না?
অরুণ পা ঠুকে বললে, কখনো না, আপনার মতো ইতর আমি নই। সমর হেসে বললে, এই তো মশাই, সত্যি কথাটাও স্বীকার করতে সাহস হলো না। অরুণের হাঁক ডাক একটু জোরেই হয়েছিল। ঝগড়া মনে করে অনেকে এসে ঘিরে দাঁড়িয়ে মজা দেখছে। কোথা থেকে রজত ভিড় ঠেলে একেবারে মাঝখানে এসে বললে, আমি বারণ করে দিচ্ছি, এসব আলোচনা যেন আর কোনোদিন আমার কানে না আসে। রজতের কথা শুনে অমল তার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। রজতের ডান হাতে নতুন স্ট্রাইপটা যেন ঝকঝক করছে। দিবাকর বললে, তুই থাম রজত, স্ট্রাইপ তো একটা বাগিয়ে নিয়েছিস, তোর তো কেল্লা ফতে। রজত দিবাকরকে লক্ষ্য না করে সমরকে বললে, আমার সম্বন্ধে কেউ কোনো আলোচনা করতে পারবে না, এ আমি সাফ বলে দিচ্ছি। অমল খাটিয়া ছেড়ে উঠে দাঁড়ালো। একটা মানুষ এত অল্প সময়ের মধ্যে এমন সাংঘাতিক বদলে যায় কেমন করে? রজতকে আরো কাছ থেকে দেখার জন্যে সে ভিড় ঘেঁষে দাঁড়ালো। সমর বললে, চোখ রাঙিয়ে মুখ বন্ধ করাবে নাকি? রজত চিৎকার করে উঠল, আলবাত। অমল ফস করে বলে ফেললে, এতখানি ক্ষমতা একজন ল্যান্সনাইটকে দেওয়া হয়নি। দিবাকর বলে উঠল, দেখ রজত, তোর কেরামতি জানতে আর আমাদের বাকি নেই। যে উপায়ে তুই ল্যান্সনায়ক হয়েছিস সেই উপায়ে তুই হাবিলদারও হবি, সেই ব্যবস্থাই করগে যা। রজত হুংকার দিয়ে উঠল, দিবাকর, খুব বেশি বাড়াবাড়ি করছো। বলে দিচ্ছি, তোমার মুখ থেকে যেন আর একটা কথাও না শুনি। দিবাকর থতমত খেয়ে গেল। আজ প্রায় 3 মাস সে মিলিটারিতে ভর্তি হয়েছে। মিলিটারি আইন ও শৃঙ্খলার যেটুকু নমুনা সে এই সময়ের মধ্যে দেখেছে, তাতে সে বুঝল এরপর আর 1 ইঞ্চিও এগোনো চলে না। রজত ভিড় ফাঁক করে অমলের মুখোমুখি দাঁড়িয়ে বললে, এখানে একজন গ্র্যাজুয়েটের কদর একটা ঝাড়ুদার বা লাঙ্গারির চেয়ে 1 কানাকড়িও বেশি নয়। এখানে কদর হচ্ছে এই ফিতের, বুঝলেন? অরুণ এতক্ষণে সিগারেট ধরিয়ে রিং প্র্যাকটিস করছিল। রজতের কথাটা তার খুব মনোপুত হওয়ায় খুঁক খুঁক করে হেসে উঠল, আর জন কয়েক অধীর আগ্রহে অমলের মুখের দিকে চেয়ে রইল। অমলের মুখখানা রাঙা হয়ে উঠেছে। রজতকে সে বললে, গ্র্যাজুয়েটের কদর মানুষের কাছেই হয়, মদের বোতল আর বেশ্যাবাড়িতে নয়। রজত মারমুখো হয়ে অমলের দিকে 1 পা এগিয়ে গেল। অন্য সকলের খুশিতে ফেটে পড়া হাসির চোটে সে থমকে দাঁড়িয়ে পড়ল। একটু করে বললে, আচ্ছা, সে মীমাংসা এখনই হয়ে যাবে। হন হন করে সে বেরিয়ে গেল। একটি ছেলে দৌড়ে এসে অমলের হাতটা ধরে ঝাঁকানি দিয়ে বললে, বড় জব্বর বলেছেন দাদা। বাকি ছেলেরা ব্যাপার গতিক দেখে সুরসুর করে ছড়িয়ে পড়ল। দিবাকর বললে, তাই তো, ব্যাপারটা বড় গোলমেলে হয়ে গেল। অমলের হাতটা ধরে তাকে টেনে এনে নিজের খাটিয়ার ওপর বসিয়ে দিয়ে বললে, আপনি কেন কথা কইতে গেলেন বলুন তো? অমল বললে, সকলের কথার মধ্যে আমিও কথা বলেছি, হঠাৎ আমার ওপর ক্ষেপে ওঠার কারণ কি? দিবাকর বললে, সে আপনি বুঝবেন না অমলবাবু, একজন গ্র্যাজুয়েট হয়ে কেন যে আপনি মিলিটারিতে ঢুকলেন। সমর এসে দিবাকরের সামনের খাটিয়াটায় বসল। দিবাকর বললে, কি করা যায় বলো তো সমর? সমর বললে, দেখ দিবাকর, যা করলে অমলবাবু শাস্তি থেকে রেহাই পেতে পারেন সে কাজ আমি ওকে করতে বলতে পারবো না। তার চেয়ে আমি বলবো শাস্তি মাথা পেতে নিতে। অমল আঁতকে উঠল। তাহলে তার শাস্তি হবেই। কি শাস্তি হতে পারে? পিঠু প্যারেড? বুকের মধ্যেটা তার ঢিপ ঢিপ করে উঠল। ক্যাম্প শুদ্ধ ছেলে তাকে দেখবে পিঠু প্যারেড করতে। ওই অরুণ আর তার দল তাকে টিটকিরি দেবে, আর রজত প্রাণ খুলে তার ওপর মাতব্বরি করবে। হঠাৎ অমল সোজা হয়ে উঠে দাঁড়ালো। না, এখনই সে রজতের সঙ্গে একটা বোঝাপড়া করে ফেলবে। না হয় সে ক্ষমাই চাইবে, কিন্তু পিঠু প্যারেড না, না, তা সে পারবে না।
সমর আর দিবাকর একই সঙ্গে অমলের মুখের দিকে চাইল। অমল দেখলে বিষণ্ণ মুখে সমর তার মুখের দিকে চেয়ে রয়েছে, আর দিবাকরের মুখখানা ব্যথায় ম্লান হয়ে গেছে। অমল ধপ করে বসে পড়ল। অন্তত এই দুজন সমব্যথীর সামনে দিয়ে সে কাপুরুষের মতো রজতের কাছে গিয়ে ঘাড় হেঁট করে দাঁড়াতে পারবে না। দিবাকর বললে, আমার আজ হঠাৎ কেমন মেজাজটা চড়ে গেল। নিজেদের মধ্যে যা ইচ্ছে করো না কেন, আমি সইতে রাজি আছি, কিন্তু বিভীষণদের আমি বরদাস্ত করতে রাজি। অমল খাটিয়ার ওপর চিত হয়ে শুয়ে পড়ল। পা দুটো তার ঝুলছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। কি তার ভাগ্যে ঘটতে চলেছে সে কিছুই আন্দাজ করতে পারছে না। দিবাকর বলে উঠল, বোধহয় এ যাত্রা আপনার ফাঁড়া কাটলো অমলবাবু। জেমস খুড়ো তো গাড়িতে স্টার্ট দিচ্ছে। সমর একটা আড়মোড়া ভেঙে বললে, সময়ও তো হয়ে এলো, আবার তো স্নান করতে হবে। অমলকে একটা ঠেলা দিয়ে বললে, উঠুন অমলবাবু, স্নানটা সেরে আসা যাক। জেমস সাহেব যখন চলেই গেল তখন নিশ্চয়ই রজতটা তেমন সুবিধে করতে পারেনি। সমর উঠে গেল। দিবাকর উঠে তেল মাখতে শুরু করেছে। অমল উঠি উঠি করেও যেন উঠতে পারছে না। মাথায় তেল ঘষতে ঘষতে দিবাকর বলে উঠল, ও মশাই, জল্লাদ বেটা যে এই দিকেই আসছে। জল্লাদটি হলো রেল কোম্পানির ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিপার্টমেন্টের সিপাই। ট্রেনিং ক্যাম্পে সে দারোয়ান। তার উপরই কাজ হলো পিঠু প্যারেড করানো। এই বিষয়ে সে এমনই কর্তব্যপরায়ণ যে ছেলেরা তার পিতৃদত্ত নামটাকে সংশোধন করে নিয়েছে। জল্লাদ বাইরে থেকে এসে হাঁকল, অমল বাবু, মিত্তির বাবু, সেলাম দিয়া। দিবাকর খিচিয়ে উঠল, সেলাম কেন বলছো বাবা, বলো বাঁশ দিয়া। মাঠের ওপর দিয়ে যেতে যেতে অমল ভাবছিল, কি হতে পারে। শাস্তি যদি কিছু হতো তাহলে তো জেমস সাহেব নিশ্চয়ই ডেকে পাঠাতেন। অফিস ঘরের জানালা দিয়ে অমল মুখ বাড়ালো। বুকটা তার দূর দূর করছে। মিত্তির অমলকে দেখেই তেড়ে উঠল, মনে করেছেন কি আপনারা? অমলের কান ঝাঁঝা করছে, দাঁত দিয়ে সে ঠোঁট কামড়ে ধরেছে। মিত্তির বললে, এরকম ছেলে মানুষই কেন করলেন বলুন তো? বিস্মিত দৃষ্টিতে অমল মিত্তিরের মুখভাব যাচাই করতে থাকে। মিত্তিরের স্বরে যেন সহানুভূতির ছোঁয়াচ। অমল বললে, ছেলে মানুষই মানে? হ্যাঁ হ্যাঁ, ছেলে মানুষই। এখানে ওসব চলে না। এখানে গুণের কদর নেই মশাই, এখানে কদর তাদেরই যারা কুকুরের মতো প্রভু ভক্ত। অমল বললে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। রজতবাবুর সঙ্গে খানিকটা বচসা হয়েছে, সে তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। মিত্তির বললে, ব্যক্তি ফেক্তি এখানে কিছু নেই মশাই। এখানে একদল হুকুম করবে আর অপর দল মুখ বুঝে হুকুম তামিল করবে। রজত এখানকার হালচাল সুন্দর বুঝেছে, কিন্তু আপনি কিছুই বোঝেন। অমল মাথা নিচু করলে, তার মুখ থমথম করছে। এমন একটা ব্যবস্থা আজকের এই সভ্য জগতেও কেমন করে চলতে পারে? মিত্তির বললে, যাক, অন্যের ওপর দিয়েই আপনার ফাঁড়া কেটেছে। আপনার সবচেয়ে বড় দোষ কি জানেন? আপনার ওই ডিগ্রি। একে আপনি বাঙালি, তাই আবার গ্র্যাজুয়েট। আপনি তো মশাই মারাত্মক জীব। যাক, শেষ পর্যন্ত আপনাকে কেবল কোম্পানিতে পোস্ট করেছে। অমলের চোখ কপালে উঠে গেছে, মুখটা হাঁ হয়ে গেছে। অস্ফুট একটা শব্দ তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার বিচার হয়ে গেছে? মিত্তির অমলের কাঁধে হাত রেখে বললে, হ্যাঁ অমলবাবু, এখানকার রীতি এই। রজত যে ল্যান্স নায়ক, তার কথার আবার যাচাই কি? ক্যাম্প থেকে বেরিয়ে অমল সোজা বাড়ির পথ ধরল। কোম্পানিতে পোস্ট হওয়া মানেই তো লড়াইয়ের মাঠে যাওয়া। অমলের মনটা দমে গেছে। বাড়ির সকলকে মনে পড়ছে, চেনা জানা সকলকেই যেন তার সামনে ভিড় করে দাঁড়িয়েছে। আর তো এদের সঙ্গে দেখা হবে না। অন্যমনস্কভাবে ভাবতে ভাবতে অমল এগিয়ে চলেছে। পথে চেনা এক ভদ্রলোকের সঙ্গে দেখা। অমল আঁতকে ওঠে।
ত্রস্তে নিজের জামা কাপড় দেখে নিয়ে যেন আশ্বস্ত হয়। ভাগ্যে সে মিলিটারি পোশাকে রাস্তায় বেরোয়নি, তাহলে হয়তো এই ভদ্রলোক তার সঙ্গে কথাই বলতেন না। মিলিটারি পোশাক দেখলে কি আর তিনি ভাবতেন না যে সেও একটি লম্পট মাতাল গুন্ডা? এই তো দিন কয়েক আগে তার ব্যারাকের জন কয়েক ছেলে সন্ধে অন্ধকারে একটি মেয়ের ঘরে জোর করে ঢুকেছিল। মেয়েটি ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। বস্তির লোক জমা হয়ে ছেলেগুলোকে আচ্ছা করে মার লাগায়। এতে নাকি তাঁদের সৈনিকোচিত মর্যাদা ক্ষুণ্ণ হয়। তারা ক্যাম্পে ফিরে দল পাকিয়ে সেই বস্তি আক্রমণ করে। রীতিমতো মারামারি হয়, জন কয়েক জখমও হয়। এ কথা কি আর কলকাতা শহরে জানাজানি হয়ে যায়নি? ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি অমল, কি করছো এখন? অমল বললে, এই একটা রেলের কাজ। ভদ্রলোক খুশি হয়ে বললেন, তা বেশ, তা বেশ, যা হোক একটা কাজে লেগে পড়া ভালো। আর আমার ছেলেটা এতদিন বসে বসে আড্ডা দিয়ে এখন গিয়ে ঢুকেছে মিলিটারিতে। ছি ছি, কি কাণ্ড বলতো! লোকের কাছে মুখ দেখাতে পারি না। তাছাড়া সে কি আর বেঁচে ফিরবে? যদি একান্তই বাঁচে, তখন কি আর ভদ্র সমাজের যোগ্য থাকবে? কি করব বাবা, যার যেমন কপাল। ভদ্রলোকের চোখ দুটো ছলছল করে উঠল। অমলের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, মানুষ হও বাবা, বাপের মুখ উজ্জ্বল করো। অমলের ইচ্ছে করে ছুটে পালিয়ে যেতে। ঢোক গিলে ফ্যাকাশে মুখে ভদ্রলোকের কাছে বিদায় নিয়ে সে হন হন করে হাঁটতে থাকে। কোনো রকমে ট্রামে উঠতে পারলে যেন সে বাঁচে। বাড়ি পৌঁছে কড়া নাড়তে রিনি দরজা খুলে দিল। অমলকে দেখে কয়েকটা পলকের জন্যে রিনি স্তম্ভিত হয়ে তার মুখের দিকে চেয়ে থাকে। তারপর দৌড়ে খানিকটা ভেতরে গিয়ে চিৎকার করে উঠল, ও বাবা, মেজদা এসেছে! মাঝপথে সে থমকে দাঁড়িয়ে পড়ে। শেষে ছুটে এসে অমলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। অমল রিনিকে কোলের মধ্যে টেনে নিয়ে বললে, খিরে, ভেবেছিলি বুঝি মেজটা মরেই গেছে? রিনি চোখ মুছে বললে, ধ্যাৎ, তবে যে কেঁদে ফেললি। কেঁদেছি বুঝি? অমলের হাতটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রিনি ঘরের দিকে চলতে থাকে। সকলেই রিনির হাঁক ডাকে উঠে এসেছেন। ঠাকুমা বললেন, কই দাদার আমার ধরা ছিল কই? এ যে দেখছি ভদ্রলোকের পোশাক। কেন, মিলিটারি পোশাকে বুঝি ভদ্রলোকের মতো দেখায় না? ও বাবা, গোড়া পল্টনের নামে আমরা মুচ্ছা যেতাম। অমল বুঝল মিলিটারি সম্বন্ধে ধারণা তার বাবা, ঠাকুমা, পিতৃবন্ধু আর মিনি সকলেরই এক। বোধহয় তার নিজেরও ওই একই ধারণা। সৈনিকের সপক্ষে বলার মতো প্রবৃত্তি তার মনেও লাগে না। ননীগোপাল বাবু বললেন, তা এখন বাড়ি এলি যে? আজ ছুটি নাকি? না, আজ ছুটি নিয়েছি। কালকে কোম্পানিতে বদলি হচ্ছে কিনা। এই তো কদিন মাত্র ভর্তি হলি, এরই মধ্যে বদলি করছে যে? কাজ শিখে নিয়েছে কিনা, তাই বোধহয় কোম্পানিতে পাঠাচ্ছে। ননীগোপাল বাবু ধমক দিয়ে উঠলেন, বোধহয় মানে কি? তোকে বদলি করছে আর তুই জানবি না বদলি করার কারণটা কি? ক্ষণিকের জন্য অমল দমে গেল। মনে পড়ল তার এই কদিনের সৈনিক জীবনের অভিজ্ঞতা আর আজকের ব্যাপারটা। এই রূঢ় সত্যকে আর যেন সে চেপে রাখতে পারে না। বললে, মিলিটারিতে কাজ চলে হুকুমের ওপর, কারণ তারা কাউকেও জানায় না। তাহলে মাইনেও নিশ্চয়ই বাড়বে। তার কোনো ঠিক নেই। রান্নাঘর থেকে ঠাকুমা ননীগোপাল বাবুকে ডাকলেন। যাওয়ার জন্য উঠে ননীগোপাল বাবু বললেন, কিছুই তো দেখছি তুমি জানো না। তুমি কি তবে নিজেকে বিকিয়ে দিয়েছো নাকি? মিনি চা নিয়ে এলো। রিনি এসে অমলের গা ঘেঁষে দাঁড়ালো। চায়ে চুমুক দিয়ে অমল রিনিকে বলল, অমন চোখ পাকিয়ে কি দেখছিস রে? রিনি চাপা গলায় যথাসম্ভব অমলের কানের কাছে মুখটা নিয়ে বললে, আচ্ছা মেজদা, মিলিটারিতে ঢুকলে মানুষ নাকি খারাপ হয়ে যায়? অমল বললে, কে বললে? রিনি বললে, আমরা শুনেছি, বলো না। অমল ভাবছিল কি কৈফিয়ত সে দেবে।
আজ তো আর সে আলাদা একটা মানুষ নয়, আজ সে সমস্ত সৈনিকের প্রতিনিধি। কৈফিয়ত তাকে একটা দিতেই হবে। জিজ্ঞেস করলে, কিরকম খারাপ শুনি? রিনি মিনিকে ঠেলা দিয়ে বললে, তুই বল দিদি। মিনি চোখ নামিয়ে বললে, তারা সকলেই নাকি মদ খায়। অমল মিনির গাম্ভীর্য দেখে হেসে বলল, ধুর বোকা, সকলে মদ খেতে যাবে কেন? যাদের ইচ্ছে হয় খায়, আবার আমার মতো আরো অনেকে আছে যারা মদ খায় না। রিনি হাততালি দিয়ে নেচে উঠল, দেখলি তো, আমি বলেছিলুম। মিনি বললে, আমিও তো বলেছিলুম। পাশের ঘর থেকে ঠাকুমা ডাকলেন, অরে অমি, বলি শোন না এদিকে, তোর মিলিটারির গল্প শুনি। অমল এসে বললেন, হ্যাঁড়া, তোদের খেতে দেয় কেমন রে? ক্ষণেকের জন্য অমল ইতস্তত করে, তারপর বলে যায়, খাওয়া অঢেল, রোজ মাংস, তরি তরকারি প্রচুর, সকাল বিকেল জল খাবার। ঠাকুমা বললেন, কিন্তু তোর শরীর তো খারাপ হয়ে গেছে। অমল বললে, ভীষণ খাটুনি কি না? ঠাকুমা রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, কি খাবি বল, তোর বাপ বাজারে গেছে মাছ আনতে। অমল বললে, জিনিস অঢেল হলে কি হবে, রাঁধতে কি আর তারা কেউ জানে? তুমি যা রেঁধে দেবে তাই ভালো লাগবে ঠাকুমা। মার্চেন্ট অফিসের কেরানি বিমল বাড়ি ফিরল সন্ধে উতরে। এরকম সন্ধে তার প্রায়ই হয়। সে বাড়িতে ফিরলেই মিনি রিনির মুখ শুকিয়ে যায়। একে তার মাইনে কম, তাই আবার খাটুনি বেশি, কাজেই তার মেজাজটা খিটখিটে। অমলকে জিজ্ঞেস করলে, কতক্ষণ এলি রে? অমল বললে, তা প্রায় ঘন্টা দুয়েক হলো। আজ থাকবি না আবার চলে যাবি? না, খেয়ে দেই চলে যাব। বিমল জামা কাপড় ছাড়তে চলে গেল। অমল উঠে এসে বসলো রান্নাঘরের দাওয়ায়। তার কেমন যেন অস্বস্তি লাগছে। সকলেরই ব্যবহারের মধ্যে কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব। কোথা দিয়ে কেমন ভাবে যেন একটা ব্যবধান গড়ে উঠেছে। জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরে বিমল অমলের কাছে এসে বলল, হ্যাঁ রে, তোদের মাইনে কত তারিখে দেয়? শুনেছি তো ৩-৪ তারিখ। তাহলে টাকাটা বাড়ি পাঠাবার কি ব্যবস্থা করবি? নিজেই এসে দিয়ে যাব, এখন তো কাছাকাছি রয়েছি, আর যদি একান্তই না আসতে পারি তাহলে মানি অর্ডার করে দেব। না না, মানি অর্ডার করতে হবে না, আমি না হয় নিজেই গিয়ে। বিমলকে কথা শেষ করতে না দিয়েই অমল বললে, না না, তোমায় যেতে হবে না, হয়তো আমার সঙ্গে দেখাই করতে দেবে না। দেখা করতে দেবে না মানে? আবদার নাকি? সোলজার হয়েছিস বলে তো আর স্লেভ হয়ে যাসনি। অমল চমকে উঠল। সোলজার আর স্লেভ, এই দুয়ের মধ্যে যে পার্থক্য থাকা উচিত তা কি তাদের মধ্যে আছে? বিমল আবার জিজ্ঞেস করলে, তোদের তো ওভারসিজ যেতে হবে। অমল বললে, তা তো হবেই। তাহলে এই বেলা একটা ইনসিওর করে ফেল। ইনসিওর আমি করব? তার কি দরকার পড়ছে? বিমল গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বার কয়েক এসে বললে, ভেবেছিলুম কথাটা তুমি বুঝবে, তোমার ওপরই ছিল আমাদের ভরসা সবচেয়ে বেশি। কিন্তু তুমি যখন মিলিটারিতে ঢুকেছো তখন তো আর ভরসা করা যায় না। এখন যদি তোমার একটা ভালো মন্দ কিছু হয় তাহলে তো সংসারটা ভেসে যাবে। ইনসিওর একটা করা থাকলে তবুও 2 দিন যোঝা যাবে। একথার পর বিমল উঠে ঘরের মধ্যে চলে গেল। অমল একা বাইরে বসে আছে। অনেক কথাই সে এতদিন ভেবেছে, মিলিটারিতে ভর্তি হওয়ার আগে থেকে আজকের দুর্দৈব পর্যন্ত। কিন্তু মৃত্যু যে তার এত কাছে এ কথা তো কোনোদিন মনে হয়নি। ঠাকুমাকে তাড়া দিয়ে অমল খেতে বসলো। আর যেন সে পারছে না এই বাড়ির মধ্যে থাকতে। অমলের খাওয়ার মাঝামাঝি কমল ছেলে পরিয়ে ফিরে এলো। জুতোটা খুলেই খাওয়ার জায়গায় এসে অমলকে বললে, তুমি কিন্তু ভীষণ ভুল করেছো মেজদা, অনায়াসে কিংস কমিশন পেতে পারতে। ঠাকুমা জিজ্ঞেস করলেন, সেটা আবার কি? কমল বললে, মিলিটারি চাকরি।
তবে অফিসার হয়ে। স্টার্টিংই হচ্ছে 350। আমি তো ভাবছি ঢুকে পড়ব। হাতের ভাত অমলের হাতেই রয়ে গেল। চমকে উঠে সে কমলের দিকে চাইল। তার ইচ্ছে হলো প্রাণপণে চিৎকার করে ওঠে, না না কমল, মিলিটারির মধ্যে তুই কিছুতেই ঢুকিসনি। আমার মতন করে তুই নিজেকে বিকিয়ে দিসনি। শুধু দুমুঠো ভাতের জন্য তুই স্লেভ হতে যাসনি। কিন্তু গলা দিয়ে তার একটি কথাও বেরিয়ে এলো না। কেবল আতঙ্কিত দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে। আজ এই পর্যন্তই। আগামী পর্বের জন্য আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।